তাতে যদি একটু এক্সপ্লোরেশনের সুযোগ পাওয়া যায়। তো তখন ভাবলাম যদি চাকরি তো ছাড়তে পারবো না, চাকরির সাথে সাথেই যদি এমটেকটা করে নেওয়া যায়, মানে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ চাকরি করার সাথে সাথে করা সেটা। তারপরে আমি দেখলাম একটা ট্রাই নিয়ে দেখা যায়। তো সেটা করার পর হ্যাঁ অনেক চ্যালেঞ্জেস ছিল, কারণ প্রায় সকাল 7টায় শুরু হতো, তারপরে 7-8 ঘন্টা অফিস করার পর 3-4 ঘন্টা ক্লাস করা, বাড়ি আসা, মানে খুবই ডিফিকাল্ট ছিল। এই যে করতে পারছি জিনিসটাই অনেকটা মোটিভেশন, যে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া। পিএইচডির প্রসেসে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস হয়েছিল? কারণ একটা মানে জব করতে করতে পিএইচডিটা তো অনেকটা ডিফিকাল্ট, কারণ এটা ফুললি থিসিস বেস। তো এই ব্যাপারগুলো মানে মেন্টারকে সাবমিট করছেন এবং জবটাও করছেন, এই ব্যালেন্সিংটা কিভাবে করছেন? মানে আর যাদবপুরের কথা যখন বললে, মোস্ট ইম্পর্টেন্ট যাদবপুর ক্যান্টিনের ফিশ ফ্রাই, মানে যাদবপুর ক্যান্টিন বিখ্যাত বেসিক্যালি। এবং আমার সুপারভাইজার প্রতিদিন এনশিওর করতেন যে সেখানে অফিস থেকে যাওয়ার পর যে ফিশ ফ্রাইটা খেয়ে তারপরে যেন কাজটা শুরু করি। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট এবং ওটা সারা জীবন মনে থাকে। যাদবপুরের কথা বলুন, মানে যাদবপুরে কি চ্যালেঞ্জ ফেস করেছে? মানে ওদের পলিটিক্সটা কি কোনোভাবে হ্যাম্পার করেছিল, ক্যারিয়ারটা ইম্প্যাক্ট করেছে? এই রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে মানে এটা পাওয়ার এই চ্যালেঞ্জটা ফেস করা মানে অনেক ছয় ফেস করে, আর এইটা কি করে ওভারকাম করা যায় যে করে যারা নতুন স্টার্টআপে আসে? তো আমরা শুরু করে নিচ্ছি আমাদের প্রথম রাউন্ড, যার নাম চেনা জানা। এটা একটা ইন্ট্রোডাকশন রাউন্ড। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার পিএইচডি এবং এমটেকের যে জার্নিটা সেই সম্পর্কে একটু বলুন। মানে আপনি কম্পিউটার সায়েন্স থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই দিকে যে টার্ন নিলেন, এই বিষয়টা কিরকম ছিল? হ্যাঁ, আমি ডক্টর অনিন্দিতা দে সরকার। আমার টোটাল 21 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো আমার এই নিয়ে এখন এলটিআই মাইন্ডতে ডিরেক্টর হিসেবে আছি। এটা আমার 4th কোম্পানি। তার আগে কগনিজেন্ট, টিসিএস এগুলোতে ছিলাম। তো হ্যাঁ, আমি শুরু করেছিলাম ডেটা ওয়্যারহাউস, বিজনেস ইন্টেলিজেন্স, ইটিএল এগুলো দিয়ে। প্রথম 10 বছর, 8 থেকে 10 বছর আমার সেখানেই। তো এগুলো কাজ করতে করতে আমার মনে হলো আরেকটু কোনো ফিল্ডে যদি যাওয়া যায়, যেখানে আমি আরেকটু এক্সপ্লোর করতে পারবো, কিছু রিসার্চের সুযোগ পাবো, সেরকম কোনো জায়গায় যদি যাওয়া যায়। তো সেটা করতে করতেই আমার এমটেকের কথা ভাবা, মানে কাজের সাথে সাথে। কারণ কাজগুলো আমরা দেখতাম কিছুটা গতানুগতিক হয়ে যাচ্ছে, সেটাতে যদি একটু এক্সপ্লোরেশনের সুযোগ পাওয়া যায়। তো তখন ভাবলাম যদি চাকরি তো ছাড়তে পারবো না, চাকরির সাথে সাথেই যদি এমটেকটা করে নেওয়া যায়। তখন কিছু খোঁজ খবর নিয়ে জানলাম যে বিটস মেসরাতে, কলকাতা সেন্টারে, কলকাতা সেন্টার বিআইটি মেসরাতে, কলকাতা সেন্টারে সেখানে পার্ট টাইম করা যায় এবং সেটা প্রতিদিনই প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তো মানে প্রথমে ভেবেছিলাম মানে ব্যাপারটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ চাকরি করার সাথে সাথে করা সেটা। তারপরে আমি দেখলাম একটা ট্রাই নিয়ে দেখা যায়। তো অফিসেই একটা, তখন কগনিজেন্টে ছিলাম, তখন একটা শিফট নিলাম, যেটা সকালে 7টা 7:30 অফিসে যেতে হতো, 3টে 3:30 সেটা শেষ হতো। তারপরে সেখান থেকে কলেজে যাওয়া, এবং 4:30 থেকে 7:30 8টা অবধি আমাদের সোম থেকে শুক্র 5 দিনই ক্লাস ছিল, 3 ঘন্টা করে। ফিজিক্যালি পার্ট টাইম 3 ইয়ার্স এমটেক, কিন্তু ফিজিক্যালি যেতে হতো এবং ক্লাস অ্যাটেন্ড করতে হতো। ইভেন মানে একদম ফুল টাইমের মতন, ফুল টাইমের সেম 2 ইয়ার্স সিলেবাসটা 3 ইয়ার্সে কভার করতে, সেম অ্যাজ ফুল টাইম। সেখানে 3 আওয়ার্স করে প্রতিদিন ক্লাস হতো। ইভেন আমাদের ক্লাস টেস্ট সমস্ত কিছুই দিতে হতো, যেটা নরমাল কারিকুলামে আছে, একদম সেম। প্রথম 1.5 বছর এরকম থিওরি এগুলো ছিল, আর তারপরে 1.5 বছর কমপ্লিটলি প্রজেক্ট প্র্যাকটিক্যাল সেটা। তো সেটা করার পর হ্যাঁ অনেক চ্যালেঞ্জেস ছিল, কারণ প্রায় সকাল 7টায় শুরু হতো, তারপরে 7-8 ঘন্টা অফিস করার পর 3-4 ঘন্টা ক্লাস করা, বাড়ি আসা, মানে খুবই ডিফিকাল্ট ছিল। তারপর আস্তে আস্তে দেখলাম করতে পারছি, এবং মানে এই যে করতে পারছি জিনিসটাই অনেকটা মোটিভেশন, যে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া। এবং এমটেকে আমি আমার ইয়েতে টপার ছিলাম, বেসিক্যালি আমি 94% পেয়েছিলাম এমটেকে। তো সেটাও আরেকটা বড় মোটিভেশন। তো সেই এমটেক করার পর সেখানেই আমার ফার্স্ট জার্নাল পেপারটা হয়। জার্নাল পেপার 2টো কনফারেন্স পেপার এমটেকেই ছিল ফাইনাল ইয়ারের, হ্যাঁ, সেটা স্কোপাস ইন্ডেক্স জার্নাল পেপার। সো সেগুলো থেকে আবার মোটিভেশন পাই, মানে সেখানেই রিসার্চটা বেসিক্যালি শুরু করি। তো তারপরে মনে হলো আচ্ছা এমটেকটা হলো, তাহলে যদি পিএইচডিটা করা যায়।
কারণ আগে সেটা ভাবিনি, কারণ চাকরি করার সাথে সাথে পারবো কিনা, কিন্তু এমটেকটা করার পরে সেই মোটিভেশনটা, অ্যাটলিস্ট সেই সাহসটা পাই যে তাহলে এটা করা যাবে সেটা। তখন এমটেক কমপ্লিট করার পর এবং সেটা যখন 94% পেয়ে অ্যাজ আ টপার সেটা শেষ হলো, সেটাও আরেকটা বড় মোটিভেশন। তারপরে দেখলাম ঠিক আছে, এখান থেকে এমটেকটা হলো, তাহলে যদি কোনো টায়ার 1 জায়গা থেকে পিএইচডিটা করতে পারে, তখন যাদবপুর, শিবপুর এগুলোতে খোঁজ নিলাম সেগুলো। তো সব জায়গাতেই আবার অ্যাডমিশন টেস্ট, নেট স্লেট সেগুলো রয়েছে। তখন ভাবলাম ঠিক আছে, একবার দিয়ে দেখা যায়। তো 1 বছর প্রায় প্রিপারেশন নিয়েছিলাম যাদবপুরের এন্ট্রান্স টেস্টের জন্য, প্রায় 10 মান্থস, মানে এভরিডে 1-2 আওয়ার্স করে চাকরি করার সাথে সাথে। তারপরে লাকিলি অ্যাডমিশন টেস্টেও সেটা ক্র্যাক করলাম। তো তারপর যাদবপুরে ভর্তি হলাম, যাদবপুর পিএইচডিতে ডক্টর চিত্রিতা চৌধুরী, ওনার আন্ডারে ভর্তি হলাম, মানে ওনার আন্ডার পিএইচডিতে এন্ট্রি করলাম। তো আমার বিষয় ছিল মেশিন লার্নিং অ্যান্ড অ্যানালিটিক্স, যেহেতু আমার সেটাতেই এক্সপ্লোর করার ইচ্ছে ছিল, মেশিন লার্নিং অ্যান্ড অ্যানালিটিক্স। অ্যান্ড আমার পিএইচডির এক্সাক্ট টপিক ছিল এক্সপ্লোরিং আউটলেয়ার্স ইন ডিফারেন্ট ডোমেন্স। তো আউটলেয়ার এক্সপ্লোরেশন মানে আউটলেয়ার আইডেন্টিফিকেশন, আউটলেয়ার এক্সপ্লোরেশন, আউটলেয়ার অ্যানালিসিস, এভরিথিং ইন ডিফারেন্ট ডোমেন। মানে আমি প্রাইমারিলি 3টে ডোমেন চুজ করেছিলাম, সেটা হচ্ছে একাডেমিক ডোমেন, ইকোনমিক ডোমেন অ্যান্ড সিকিউরিটি ডোমেন। খুব তিনটে খুব ইম্প্যাক্টফুল ডোমেন। সেখানে কোনগুলো আউটলেয়ারের সেটার মিনিং কি হতে পারে, সবসময় তো রিমুভাল নয়, মানে আউটলেয়ারের একটা সবসময় স্পেশাল মিনিং আছে। আউটলেয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা বড় সিগনিফিকেন্স আছে, সেটা সবসময় যে রিমুভ করবো তা নয়, সেগুলোও আমাদের অনেক কিছু মিনিং দেয়। সহজ ভাষায় যদি বলেন তাহলে যেমন ভূমিকম্পর ক্ষেত্রে, তো আমরা রিক্টার স্কেলে কি পাই, যেটা বেসিক্যালি যে এটা পাই, সেটাও তো মানে একটা যেটা নর্মাল থাকে তার অনেক ওপরে, সেটা একটা মানে বেসিক্যালি দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। প্লাস আমরা যেমন যদি হার্ট অ্যাটাক বা কোনো সময় সেই মানে মানুষের এটা যদি দেখি হার্টবিটের রেটটা, সেটাও বেসিক্যালি আউটলেয়ার। আমরা কিভাবে ডিটেক্ট করি, দ্যাট ইজ অ্যান আউটলেয়ার, কারণ সেই সময় সেই রেটটা টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল সেটা। তারপরে সব মানে এভরি ডোমেন আমরা যদি দেখি, আমরা অনেক সময় কনসিয়াসলি আর আনকনসিয়াসলি আমাদের কোনো সময় শরীর খারাপ লাগছে, বাট আমরা সবসময় সব প্যারামিটার মেজার করি না, কিন্তু যদি সব প্যারামিটার মেজার করি দেখতে পাবো কোনো না কোনো প্যারামিটারে অ্যাবনর্মালিটি আছে, দ্যাট ইজ অ্যান আউটলেয়ার। হ্যাঁ, মানে হোয়াটএভার, সামান্য হেডেকের ক্ষেত্রেও হয়তো স্ট্রেসড আউট বা হয়তো ঠিক মতো খাওয়া হয়নি বা হোয়াটএভার রিজন, সাম আউটলেয়ার ইজ প্রেজেন্ট ফর দ্যাট রিজন। সো এটা শুধু মেশিন লার্নিং ডেটা অ্যানালিটিক্স এর ব্যাপার না, মানে এভরি রিয়েল লাইফে প্রত্যেকটা কিছুর পেছনে একটা স্টুডেন্ট ভালো পারফর্ম করতে পারছে না, মানে আমরা সেটা বলছি না আউটলেয়ার, কারণ আলটিমেটলি রেজাল্টটা পুর। বাট আমরা যদি অ্যানালিসিস করি, মানে ডিফারেন্ট রিজন, সবসময় যে স্টুডেন্টটা পড়তে পারছে না বা মানে ইনঅ্যাটেন্টিভ সেটা নয়, মেবি সাম আদার প্রবলেম ইজ দেয়ার, মেবি বাড়িতে বা সামথিং ইজ দেয়ার। তো মানে সেটাই হচ্ছে আউটলেয়ার অ্যানালিসিস, মানে কারণটা কি, মানে কোনো একটা জিনিসের মানে একটা ডেভিয়েশনের কারণটা কি, দ্যাট ইজ দ্য আউটলেয়ার অ্যানালিসিস। এবার সেটাই মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দ্যাট ইজ পজিটিভ, তো পজিটিভ আউটলেয়ার, নেগেটিভ আউটলেয়ার। পজিটিভ আউটলেয়ার যারা আছে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করছে, দ্যাট ইজ অ্যান পজিটিভ আউটলেয়ার। তো আমরা সেখানে অ্যানালিসিস করে দেখতে পারি তাদের ওই এক্সট্রাঅর্ডিনারি মানে রেজাল্টের কারণটা কি, সেইগুলো আমরা দিয়ে আদার্সদের মোটিভেট করতে পারি, সেটা হচ্ছে পজিটিভ আউটলেয়ার। আবার নেগেটিভ আউটলেয়ার হলে সেখানেও একই অ্যানালিসিস করে দেখতে পারি হাউ টু হেল্প, তাকে হেল্প করা যায় বা কি করে যদি সেটা রিমুভ করা যায় সেটা। সেজন্য আউটলেটটা খুব ইম্পর্টেন্ট, মানে অল ডাইমেনশনস। সেই জন্য সেটা একটা কারণ যে মানে খুব ইন্টারেস্টিং একটা টপিক যেটাকে নিয়েছিলাম, এবং 3টে ডোমেন চুজ করেছিলাম, একাডেমিক, সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক ডোমেন, যেখানে আউটলেয়ার গুলো কিভাবে কোন আউটলেয়ার হতে পারে, কি করে অ্যানালিসিস করব, কি করে রিমুভ করব বা কি করে এক্সপ্লোর করব, সেই কাজটা করেছিলাম অ্যাজ আ পার্ট অফ মাই পিএইচডি। তো পিএইচডির প্রসেসে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস হয়েছিল? কারণ একটা মানে জব করতে করতে পিএইচডিটা তো অনেকটা ডিফিকাল্ট, কারণ এটা ফুললি থিসিস বেস, এবং এখানে মানে এমটেকের মতো নয় যে সেমিস্টার একটা দিলাম বা কিছু ক্যারিকুলাম রয়েছে সেই ওয়াইজ। এখানে অলওয়েজ ডে টু ডে বেসিসে there will be some thesis topics and analysis, or like we have to submit to the I think mentor also. তো এই ব্যাপারগুলো মানে মেন্টরকে সাবমিট করছেন এবং জবটাও করছেন, এই ব্যালেন্সিংটা কিভাবে করছেন? মানে আপনি স্ট্রেচ করে জিনিসটাকে ম্যানেজ করতে হতো না? ওখানে কিছু মানে ফেসিলিটিস ছিল ফর ওয়ার্কিং প্রফেশনাল?
না, ওয়ার্কিং প্রফেশনালদের খুব যে আলাদা করে ফেসিলিটি ছিল তা নয়। হ্যাঁ, আর অফিস ডেফিনেটলি হেল্প করেছে সে সময়, মানে ডেফিনেটলি কলিগস, বসেস সবাই হেল্প করেছে। কিন্তু মেজর একটা জিনিস যে স্ট্রাকচার্ড ওয়েতে, যে ফোকাসড ওয়েতে জিনিসটা অ্যাপ্রোচ করা, সেই মেথডটা আমাকে অনেকটা হেল্প করেছে। কারণ আমি যখন পিএইচডি করতে গেছি অলরেডি আমি 12-13 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। তো ওই যে মানে আমাকে 10 আওয়ার্সটাই মানে কিভাবে অপটিমাইজড ওয়েতে ইউজ করা যায়, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমি যেহেতু চাকরি করার সাথে সাথে করছি, আমাকে পিএইচডি ক্রাইটেরিয়া ইউজিসি যে 2 বা 3টে জার্নাল, স্কোপাস বা সায়েন্টিফিক জার্নাল করতে হবে, প্লাস কনফারেন্স এতগুলো করতে হবে এই সময়ের মধ্যে। সেই জন্য হ্যাঁ, আমার গাইডে অনেক হেল্প করেছেন যে ফার্স্টে কি মানে কোনটা ফার্স্ট অ্যাপ্রোচ করতে হবে, যে লিটারেচার রিভিউ, সেই পেপারটা তাড়াতাড়ি করে ফেলা, কারণ লিটারেচার রিভিউটা লাগবেই। এবং প্যারালালি অনেকগুলো জিনিসে কাজ করা, 2-3টে জিনিসে, যাতে সেই কাজটা করে সাবমিট করে দেওয়া যায়, তার মধ্যে অ্যাকসেপ্টেন্সটা আসে, এটা করা। এই যে প্যারালালি বিভিন্ন ডোমেইনে কাজ করা, হ্যাঁ তার জন্য স্ট্রেস নিতে হয়েছে এবং কাজ করতে হয়েছে, দ্যাট ইজ ওকে। বাট এই মানে 2-3টে জিনিস, একটা হচ্ছে যে স্ট্রাকচার ওইতে কাজ করা, প্যারালালি কাজ করা অনেক কটা জিনিসে, প্লাস যেটা বললাম যে গাইডে অনেক হেল্প করেছেন কোন সময় কোন জার্নাল কোন কনফারেন্সে দিতে হবে, সো দ্যাট মানে অ্যাকসেপ্টেন্সটা একটু ফাস্টার হয়, সেগুলো পাওয়া। তো এভাবেই ম্যানেজ করি। তো আপনার তো একটা লং কেরিয়ার আইটিতে, তো আমি একাডেমিক্স থেকে সাইডে রেখে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার মানে সবচেয়ে গ্লোরি মুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আপনার মনে হয়েছে যে কেরিয়ার প্রোগ্রেশন ওয়াইজ একটা ব্রেক থ্রু, আপনি সেটা কোন কোম্পানিতে পেয়েছেন বা কোন সময়টায় এই ব্রেক থ্রুটা এলো অ্যাজ পার দ্য কেরিয়ার? একাডেমিক্স তো রয়েছে, একাডেমিক্স তো আপনি এমটেক করেছেন, পিএইচডি করেছেন, সেটা তো একটা ব্রেক থ্রু থাকবেই, কিন্তু তাছাড়া মানে আমার ফার্স্ট মানে ব্রেক থ্রু, মেজর ব্রেক থ্রু বলতে পারেন LTI মাইন্ডটিতেই, যখন আমি 2021 নভেম্বরে ঢুকেছি। কারণ তার আগে 17 ইয়ার্স হ্যাঁ TCS CTS সবই ঠিক আছে, মানে ভালোই ছিল, বাট এখানে প্রজেক্ট অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং আমি পিএইচডি করার পরে আমি যেগুলো নিয়ে রিসার্চ করেছি সব কাজটাই রিসার্চ ওরিয়েন্টেড পেয়েছি, দ্যাটস দ্য ব্রেক থ্রু। আমি এখানে ফার্স্ট কাজ করেছিলাম মাইন অপটিমাইজেশন, মাইন্সের একটা প্রজেক্ট, খুবই ডিফিকাল্ট প্রজেক্ট, ডিফিকাল্ট ক্লায়েন্ট, কারণ বুঝতেই পাচ্ছেন যে মাইন্স ডোমেইনটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা কিছুই জানি না মাইন্স সম্পর্কে। ফার্স্ট ডে যখন শুরু করেছিলাম মানে মাইন্সের মেশিনস গুলো কিছু জানি না, মানে মানে সত্যি সত্যি মানে ভেরি চ্যালেঞ্জিং ফার্স্ট ডে থেকে, মানে এক্সকাভেটর, ডাম্পার, মানে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের হ্যাঁ আজকে একটা হেলথ কেয়ার সিস্টেম, আজকে একটা রিটেল, কিছু আইডিয়া থাকে সবার, কিছু আইডিয়া থাকে। করে একটা মাইন্স বললে মাইনিং তো আমরা তো ওই ব্যাকগ্রাউন্ডে আমরা কোনোদিন মাইন্সে ঢুকিনি, সেখানে মেশিনস গুলোই কি জানি না। তো সেইগুলো সম্পর্কে জানা এবং পুরো রিকোয়ারমেন্টটা ইমপ্লিমেন্ট করা 1.5-2 বছরে, মানে মানে একদম ফার্স্ট টু লাস্ট, এটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং। মানে সব দিক থেকেই, মানে নট অনলি টাইম, যে রিকোয়ারমেন্ট বোঝা, দেন রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করা, তারপরে মানে খুবই চ্যালেঞ্জিং কাস্টমার হ্যান্ডেল করা, তারপরে আলটিমেটলি মানে সেই ইমপ্লিমেন্টেশনটাও চ্যালেঞ্জ ছিল, কারণ একটা প্রসেস মাইন্ডসে চলে আসছে, মানে ম্যানুয়াল প্রসেস, সেটা 15-20 বছর যাবত, মানে নট অনলি দ্য টেকনিক্যাল সাইড, সেটা আমরা আরো বেশি চ্যালেঞ্জিং লেগেছে, কারণ ওটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে মানে লোকজনকে বোঝানো যে এই প্রসেসটা, মানে ভিজুয়ালাইজেশনটা কিভাবে করলেন আপনি? কারণ মাইন্ডসে তো আপনি মানে জাননি কখনো, এবার ওদের সিস্টেমটাকে নিশ্চয়ই অটোমেশনের জন্য বলা হয়েছিল, ম্যানুয়াল কাজ, পুরো সিস্টেমটা অটোমেশনের জন্য, এটা তো বোঝাটাও একটা চ্যালেঞ্জিং না গিয়ে। সেটা হচ্ছে দুটো সাইডে আমাদের হেল্প হয়েছে, যে আমাদের LTI মাইন্ড থেকে SME ছিলেন ওখানে, যারা গেছেন বিজনেস, ওখান থেকে ওরা রিকমেন্ড গ্যাদার করেছে সেটা। আর বাকিটা হ্যাঁ ডেফিনেটলি নিজের পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, সেটা জেনে, সেটা প্লাস ওনার ইনপুট যে মাইন্ডসেট, প্লাস বারে করে কাস্টমারের সাথে কল করে দেখানো যে যেটা ডেভেলপ হয়েছে, বা বারে ইটারেটিভ কল করে দেখানো যে তাদের ফিডব্যাক নিয়ে সেটাকে ইমপ্রুভ করা, সেগুলো তো রয়েছে সেটা। আর মেজর চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছিলাম সেটা তো একটা টেকনিক্যাল পার্ট, ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, যে জিনিসটা 15-20 বছর যাবত রয়েছে, মানে আমাদের প্রুভ করা যে আমাদের এই যে কম্পিউটার বেসড এই সিস্টেমটা এর থেকে বেটার কাজ করবে, সেটা একটা মানে হাইয়েস্ট চ্যালেঞ্জ বোঝা, কারণ এই সেই ইমপ্লিমেন্টেশনটা, যে পুরো ম্যানুয়াল প্রসেসটা সরিয়ে এবার আমরা অটোমেটিক প্রসেসটা সেখানে দেব, মানে দ্যাট উইল ওয়ার্ক বেটার, সেইটাই মানে হাইয়েস্ট চ্যালেঞ্জ। বাট কিন্তু ওই 1.5-2 বছরের ওই কাজ করাটা হ্যাঁ সেটা একটা রিমার্কেবল, কারণ ওটা করার পর মনে হচ্ছে কোনো কাজটাই আর মানে ওর থেকে বেশি চ্যালেঞ্জিং হতে পারে না, মানে টেকনোলজি বা আজকে কালকের যদি একটা নতুন কিছু আছে, মানে আজকের জায়গায় দাঁড়িয়ে যেখানে টেকনোলজি বা কোনো কিছু রোজই চেঞ্জ হচ্ছে, মানে রোজই চেঞ্জ হচ্ছে, মানে প্রতিদিন আমাদের নতুন একটা কিছু আসছে,
সেইটা অনেকটা হেল্প করেছে যে মানে আনসার্টেনটি ব্যাপারটাকে হ্যান্ডেল করা, মানে কালকে একটা নতুন কিছু এলে সেটার সাথে অ্যাডাপ্ট করা, সেই মাইন্ডসেটটা তৈরি করেছে। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। এবার একটু অন্য টপিকে চলে আসি, যাদবপুরের কথা বলবো। মানে যাদবপুরে কি চ্যালেঞ্জ ফেস করেছে, মানে ওদের পলিটিক্সটা কি কোনোভাবে হ্যাম্পার করেছিল কেরিয়ারটাকে, কোনো ইম্প্যাক্ট করেছিল? না, যাদবপুরের বলতে নেই যে যাদবপুরের মানে খুবই স্ট্রাকচার্ড, মানে আমি চাকরি করতে করতে যেহেতু করেছি সেজন্য সত্যি সত্যি এগুলো হলে সত্যি অনেক চ্যালেঞ্জিং হতো ব্যাপারটা। বাট যাদবপুর মানে খুবই স্ট্রাকচার্ড এবং ফ্যাকাল্টি যারা আছেন ভীষণই হেল্পফুল, এবং অটোমেটিক মানে 6 মাস 1 বছর অন্তর অন্তর সেখানে বিভিন্ন রকম মানে একটা স্মল এক্সাম ওরকম হয়, প্রসেস যে কতটা ইভ্যালুয়েশন প্রসেস আছে, যে কতটা প্রোগ্রেস হলো সেগুলো করার মতো, এবং সেটা খুব ওপেন। মানে ওখানে কারোর প্রবলেম হলে নট নেসেসারিলি সুপারভাইজার বাট এইচওডির সাথে গিয়েও কথা বলা যায়, সেটা খুব ওপেন প্রসেস, যে কারোর সাথে ডিসকাস করা যায় সে কোনো কিছু। সেখানে কিছুই ফেস করিনি, বাট মানে খুবই হেল্পফুল ছিলেন, মানে নট নেসেসারিলি যে আমার সুপারভাইজার, আমরা মানে অনেক আরো স্টুডেন্টদের সাথে স্কলারদের সাথেও কাজ করেছি, এবং খুবই ফ্রেন্ডলি, এবং কখনো মনে হয়নি যে ওটা অতটা চ্যালেঞ্জিং, মানে দ্যাট বিকজ অফ দ্যাট এনভায়রনমেন্ট। মানে ওখানে সত্যি সত্যি ঢুকলেই মনে হতো মানে একটা অন্য এনভায়রনমেন্টে চলে এসেছি কর্পোরেট থেকে, মানে যেখানে সবাই খুব সাপোর্টিভ এবং পরিবেশটাও মানে খুবই ফ্রেন্ডলি সেটা। তো সেটাই অনেকটাই হেল্প করেছে মানে ডেফিনেটলি এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে। এবং যেটা বললাম যে ওটা একটা বড় মোটিভেশন, যে মানে অত কম টাইম, আমি 3 বছর 9 মান্থসে শেষ করেছি, 3 years 9 months, যে খুব সিস্টেমেটিক ওয়েতে, এবং 4টে জার্নাল আছে, 4টে কনফারেন্স ছিল অ্যাজ এ পার্ট অফ পিএইচডি, সেগুলো নিয়ে খুব টাইমলি শেষ করতে পেরেছি। দ্যাট ইজ মানে একটা তো ডেফিনেটলি যাদবপুরের প্রসেস বা সেগুলো, আমার ডেডিকেশন প্লাস আমার সুপারভাইজার যথেষ্ট হেল্প। এবং জার্নালের অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার হ্যাঁ, থাকে, definitely, সেটা তো হ্যাঁ। খুব আর important। যাদবপুরের কথা যখন বললে, মোস্ট ইম্পর্টেন্ট যাদবপুর ক্যান্টিনের ফিশ ফ্রাই, মানে যাদবপুর ক্যান্টিন বিখ্যাত বেসিক্যালি, এবং আমার সুপারভাইজার প্রতিদিন এনশিওর করতেন যে সেখানে অফিস থেকে যাওয়ার পর যে ফিশ ফ্রাইটা খেয়ে তারপরে যেন কাজটা শুরু করি। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওটা সারা জীবন মনে থাকে। আপনি তো একটা ডিরেক্টর রোলে এখন রয়েছেন, অ্যাসোসিয়েট ডিরেক্টর, এবং আপনি একজন Director, হ্যাঁ। রিসার্চ স্কলার। তো লিডারশিপ রোল তো মোস্ট প্রবাবলি অ্যাসোসিয়েট ডিরেক্টর মিন্স Director, একটা, হ্যাঁ, ডিরেক্টর, ওকে, ডিরেক্টর মিন্স ইটস আ টোটালি লিডারশিপ রোল। তো একটা রিসার্চার হয়ে এটাকে ব্যালেন্স করছেন কিভাবে? বা এখানে তো আমার মনে হয় অনেক মিটিংস থাকে, মানে নর্মাল একটা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আমরা যদি বলি, তারা যে কাজটা করে রিলেটেড অ্যাক্টিভিটি, আপনার কাজটা তার থেকে অনেকটা বড় এরিয়া জুড়ে, এবং মনে হয় স্কেডিউল ওয়াইজ সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি কলস থাকে, অনেক বেশি হ্যান্ডলিং করতে হয় ক্লায়েন্টস। তো এটা কিভাবে ম্যানেজ করছেন? হ্যাঁ, মানে এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, একটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট। তো ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনে ডেফিনেটলি সেই স্কোপটা আছে, কারণ আমার রোলটা খানিকটা রিসার্চ ওরিয়েন্টেড, যেহেতু পিএইচডি করার পর ঢুকেছি, আমি রিসার্চ সিওইতে ছিলাম, মানে এখনো আছি, রেসপন্সিবল এই এরিয়াতে কাজ করি। এখানে কল আছে বাট মিনিমাম, মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনটা অনেকটা বেশি। মানে আমাদের একটা পার্ট আছে যে এখানে গোলটা হচ্ছে পেপার পেটেন্ট করা বা নিউ ইনোভেশন করা, দ্যাট ইজ আ মানে পার্ট অফ দ্য গোল। সেটা পেটেন্ট ফাইলিংটা একটা পার্ট অফ দ্য গোল। পেটেন্ট ফাইলিং, নতুন কিছু পেপার করা, নতুন কিছু সলিউশন দেওয়া কাস্টমারকে, দ্যাট ইজ আ পার্ট অফ দ্য প্রসেস। তাহলে তো আপনি সলিউশন আর্কিটেক্ট হিসেবেও কাজ করেন। হ্যাঁ, সেটা একটা মেজর সলিউশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেগুলো করি। সেজন্য হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট সেটা আছে, বাট সেটা পার্শিয়াল। যেটা বললাম দ্যাট ইজ মানে 60-70%। ধরুন কোনো ক্লায়েন্ট আসছে আপনাদের কাছে, তখন কি তার মানে আপনার কাছে রিচ আউট করা হয় যে একটা বেটার সলিউশনিং তাদেরকে প্রোভাইড করা, যাতে বিট টিম বা সেলস টিম গিয়ে সেটাকে পিচিং করে প্রজেক্টটাকে নিয়ে আসতে পারে, স্কোপটাকে দেওয়া। হ্যাঁ, অন্য টিম আছে যেটা বললেন যে প্রিসেস বা অন্য টিম যারা ওই কাজটা করে, এবং সেখানে কোনো একটা ইনোভেটিভ সলিউশন দরকার হলে তারা আমাদের সাথে কথা বলে, তো আমরা সেটা তখন সেই পিওসি ডেভেলপ করি। হ্যাঁ, পিওসি ডেভেলপ করে ওদের দেই, যাতে ওরা ক্লায়েন্টকে সেটা শোকেস করে মানে একটা বেটার মানে হ্যাঁ, যাতে প্রজেক্টটাকে অ্যাকোয়ার করা যায়। ওকে, তো আমরা শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম G7 বাক্স। এখানে কিছু টপিকস নিয়ে একটু বিস্তারিত আলোচনা। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে ডিসিশন ট্রি বেসড অ্যানালিটিক্স এয়ার পলিউশন কমানোর যে পদ্ধতি, সেইটা সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ, ওটা আমার ডিসিশন বেসড পলিউশন অ্যানালিটিক্স, সেটা আমার এমটেকের বেসিক্যালি আমার ফার্স্ট জার্নাল পেপার। তো তখন
পলিউশনটা তো সবসময় একটা বড় প্রবলেম সব জায়গাতেই, স্পেসিফিক্যালি কলকাতায়। তাহলে ভেবেছিলাম যে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করে যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় যেতে পলিউশন ডিটেকশন সেগুলো হবে, প্লাস ইমপ্লিমেন্টও করা যায় সেটা। তো তখন সেই জন্যই তখন সেটাতে মোটিভেটেড হই, এবং তার জন্য বিভিন্ন ডেটাও জোগাড় করেছিলাম কলকাতা ট্রাফিক পুলিশ বা ওদের কাছ থেকেও, কোন কোন জায়গায় যেগুলো মোস্ট পলিউটেড, যেমন রুবির মোড়, তারপরে সায়েন্স সিটির মোড়, এইসব জায়গা থেকে মানে এইসব জায়গায় কিরকম পলিউশন সেটা করেছিলাম। করে বেসিক্যালি সেই ডেটা সেটটা তো ছিল রিয়েল ডেটা সেট, প্লাস আমরা কিছু রুলও রেকমেন্ড করেছিলাম ওই ডেটা সেটের অ্যানালিসিস করে বা মডেলটা তৈরি করে, যে যেটা ইমপ্লিমেন্ট করলে মানে পলিউশনটা মোটামুটি আমরা প্রেডিক্ট করেছিলাম কিছুটা হলেও কমবে। তো সেগুলো আমরা ইনফ্যাক্ট ট্রাফিক পুলিশকে দিয়েও ছিলাম, যে রেকমেন্ডেশন যেগুলো আমাদের মডেল থেকে বেরিয়ে সেগুলো দিয়েছিলাম যে ইমপ্লিমেন্ট করার জন্য। সেটা চেয়েছিলাম যে যতটা, যে কারণে ডেটাও কালেক্ট করেছিলাম প্লাস রেকমেন্ডেশন ওদেরকে দিয়েছিলাম, যে যতটা সম্ভব মানে হেল্প হয়, যতটা সম্ভব রিয়েলিস্টিক হয় ব্যাপারটা, সেটা করেছি। এটা কি মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের ডেটাই কালেক্ট করা? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের ডেটাই, মানে মেজরলি যেটা বললাম কলকাতার এই বিভিন্ন জায়গার ডেটাগুলোই নিয়েছিলাম, সায়েন্স সিটি, রুবি, মানে যে জায়গাগুলোতে পলিউশন খুব প্রমিনেন্ট সেই জায়গা, সেগুলো ডেটাই নিয়েছিলাম। প্যাটার্নটা তো বাকি স্টেটের ক্ষেত্রেও একই হবে? হ্যাঁ, একই হবে, মানে এটা রিয়েল পেয়েছিলাম যে, এবং বিভিন্ন টাইমে, যেটা টাইম বেসিসে তো পলিউশন মানে ট্রাফিকটা ডিফার করলে পলিউশনটা ডিফার করে, এবং যেহেতু এটা মানে একদম এটা কি ফিজিক্যাল ডেটা কালেকশন করেছিলেন? হ্যাঁ, ফিজিক্যাল ডেটা, তাহলে আরো র ডেটা, ওটা নেটের থেকেও ডেটা, মানে যেটা ট্রাফিক পুলিশের কাছে ছিল ওদের কাছে, সেই ডেটাটা নিয়ে এসেছিলাম। তো ওটা মানে স্ক্যান করে নিয়ে এসে তারপরে ওসিআর দিয়ে সেখানে ট্রান্সফার করিয়ে তারপরে সেই স্ট্রাকচার ডেটা সেটটা পেয়েছিলাম। তো রিসেন্টলি আমি দেখছিলাম আপনি একটা জায়গায় ওই অপটিমাইজেশন ইউজিং জেনারেটিভ এআই কথা বলেছেন। তো এইটা কোন ডোমেনে, মানে এই টেকটা কোন ডোমেনে সব থেকে বেশি ইম্প্যাক্টফুল হবে বলে আপনার মনে হয়? এটা আমি লাস্ট অপটিমাইজেশন নিয়ে আমি অনেকদিনই কাজ করেছি, মানে 2-3 বছর কাজ করেছি। যেটা বলছিলাম যে মাইন্ড অপটিমাইজেশন, সেটা একটা মাইন্ডসকে অপটিমাইজ করতে হবে, মাইন্ডসের অপারেশনস গুলো অপটিমাইজ করতে হবে। আর অপটিমাইজেশনটা বেসিক্যালি খুবই এফেক্টিভ এবং খুবই ইম্পর্টেন্ট। মানে নট অনলি মাইন্ডস, আমরা যদি ভাবি প্রত্যেক দিনেই আমরা সবাই অপটিমাইজ করেই চলেছি, মানে কনসিয়াসলি আর আনকনসিয়াসলি। মানে খুব ছোট এক্সাম্পল দিলে, যে আমাদের সকালবেলা উঠে বাজার যেতে হবে, এবার আমরা কি ভাবি, মানে আনকনসিয়াসলি বলছি, আমরা অনেকগুলো জিনিস আমরা ভাবি যে কোন বাজারে হয়তো জিনিসগুলো একটু সস্তায় পাওয়া যাবে, প্লাস কোন বাজারটা কাছাকাছি হবে, বা কোনটা স্পেসিফিক এই জিনিসটা ভালো পাওয়া যাবে। এই 3-4টে রিকোয়ারমেন্ট আছে, এটা আমাদের সবার মাথাতেই থাকে। আমরা হয়তো সবসময় অঙ্ক কষে বা ওই মডেল ইউজ করে করি না, কিন্তু আমরা সেটা অপটিমাইজ করেই যাই সবাই। সেরকম মানে আমাদের সিনেমা হলে যেতে হবে, আমরা কোন সিনেমা হলটা সবচেয়ে কাছে, সিনেমাটা কেমন, সিনেমার টিকিটের দামটা কেমন, সেইভাবে করেই যাই। এটাই অপটিমাইজেশন, প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা মানুষই করে চলেছি, কনসিয়াসলি আনকনসিয়াসলি। তো সেটাই সেই জন্য এই ফিল্ডটা খুব ইম্পর্টেন্ট, এবং সব ডোমেনেই সেই অ্যাপ্লিকেশনটা আছে যেটা বললেন। এবার আমি রিসেন্টলি যেটা গিয়েছিলাম সেটা আইআইটি খড়গপুরের অপটিমা, ওদের যেটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা ফেস্ট হয়, ইয়ারলি ফেস্ট অপটিমা। তো সেখান থেকে ইনভাইটেড অ্যাজ আ গেস্ট স্পিকার গেছিলাম। তো ওদের সেখানে ওই অপটিমাইজেশন এরিয়াতে জেনারেটিভ এআই দিয়ে কি করা যায় সেটা বলেছিলাম। তো সেখানে আমরা অনেক দিয়ে কাজও করেছি। মানে একটা মেজর মানে ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ হচ্ছে সব ডোমেনই অপটিমাইজেশন, সেখানে যে প্রেডিক্টিভ মেইনটেনেন্স বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই যে ডেটা পাওয়া, মানে অ্যাভেলেবিলিটি অফ ডেটা, সেটা দ্যাট ইজ অলওয়েজ আ বিগ চ্যালেঞ্জ। এবং এটা যদি দেখো প্রেডিক্টিভ মেইনটেনেন্স বা সব জায়গাতেই, এবার মেশিনের ডেটা ঠিক আছে, একটা মেশিন চলছে তার ডেটা পেলাম, কিন্তু মেশিনটা যখন নতুন এলো বাজারে তার ডেটা কি করে পাবো? দ্যাট ইজ এ বিগেস্ট চ্যালেঞ্জ। ধরো আজকে একটা নতুন ওয়াটার ফিল্টার এলো, নতুন মডেলে, একদম নতুন মডেল, তার ডেটা কি করে পাবো? সে ডেটা না পেলে সেখানে প্রেডিকশনই বা করবি, প্রেডিক্টিভ মেইনটেনেন্সই হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা আমরা মাইন্ডসেও ফেস করেছি এবং অন্যান্য ক্ষেত্রে। আজকে দুটো ডাম্পার বাজারে ছেড়ে দিল নতুন, সেই মডেল সবকিছু ডিফারেন্ট, তাহলে কোথা থেকে পাবো? তাহলে তার প্রেডিকশন হবে কি করে? তাহলে পাওয়া যাবে না। এবার তাহলে অল্টারনেটিভ কি? তাহলে কি করে ফল প্রেডিকশন হবে? তাহলে কি করে একদিন তো মেশিনটা হঠাৎ করে মানে হয়ে গেলে, ব্রেকডাউন হয়ে গেলে তখন কি করবো?
এটা এটা যদি ভাবো সব আমাদের আজকাল সবকিছুরই একটা করে নতুন মডেল, এটা তো খুব ক্রিটিক্যাল। খুব ক্রিটিক্যাল। তাহলে যেটা সলিউশন হচ্ছে যে সিমিলার কাইন্ড অফ মানে মোস্ট সিমিলার কাইন্ড অফ মডেলের ডেটাটা নেওয়া এবং সেখান থেকে সিমুলেট করে আরো কিছু ডেটা পাওয়া। নতুন একটা ওয়াটার ফিল্টার এলো, তাহলে তার ফিচার অ্যানালিসিস করা, ধরো 10টা ফিচার আছে, সে তার সাথে ধরো আগের যে ফিল্টারগুলো মানে 8টা বা 7টা ফিচার যার সাথে মোস্ট সিমিলার, সেই ডেটাটা মানে এক্সট্রা যখন নতুন ভার্সন আসছে তখন 7 থেকে 8টা তো সেম থাকে, তার সঙ্গে অ্যাড অন হয়। অ্যাড হয় নরমালি। এবার সেই মানে আগের যে ডেটা সেটটা রয়েছে তার যে 7টা বা 8টা প্যারামিটার রয়েছে তার সঙ্গে ম্যাচ এটার যে 8টা প্যারামিটার সেইটাকে ট্যালি করে একটা প্রেডিকশন দেওয়া। এক্স্যাক্টলি সেই ডেটা সেটটা নেওয়া, সেই রকম যার সাথে যে ওই প্রোডাক্টের সাথে মানে যে ভ্যারাইটিটার সাথে মানে ম্যাক্সিমাম ফিচার গুলো ম্যাচ করছে, সেই ডেটা সেটটা নেওয়া, সেই ডেটা সেটটা ইউজ করা এবং সেখান থেকে সিনথেটিক ডেটা জেনারেট করা। মেবি আরো এক্সট্রা দুটো ফিচারের জন্য কিছু রুল অ্যাপ্লাই করে আরো কিছু সিনথেটিক ডেটা জেনারেট করলাম বেসড অন ওই ডেটাটা, তাহলে তারপর প্রেডিকশনটা হলো এবং আমরা মডেলিংটা করলাম। সেটা একটা সলিউশন। এই রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে মানে এটা পাওয়ার এই চ্যালেঞ্জটা ফেস করা মানে অনেক সবাই ফেস করে, আর এটা কি করে ওভারকাম করা যায় বিশেষ করে যারা নতুন স্টার্টআপে আসে? হ্যাঁ, সেটা যেটা বললাম যে একটা হচ্ছে যে 2-3টে উপায় আছে বেসিক্যালি। হ্যাঁ, এটা তো অলওয়েজ একটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে ফার্স্ট আমরা যখন করি পিওসিতে, যে যেমন ক্যাগল একটা সাইট আছে এবং অনেক এরকম অনেক সাইট আছে যে যেখানে রিয়েল ওয়ার্ল্ড ডেটা সেট পাওয়া যায়, সেই দিয়ে ফার্স্ট পিওসিটা করা, ফার্স্ট পিওসিটা। দেন তারপরে দেখা যে কোথা থেকে ডেটা পাওয়া যায় কিনা, কোনো ইনভেস্টর বা কোনো স্টার্টআপ কোনো থেকে ডেটা পাওয়া যায় কিনা, যারা ওখানে ইনভেস্টমেন্টে বা মানে আগ্রহী সেরকম কোনো ক্লায়েন্ট বা আসে। যদিও সেটা ক্রিটিক্যাল, পরের সময় হয় ডেটা পাওয়া গেলেও সিকিউরিটি বা আদার্স ইস্যু থাকে, শেয়ার করা হয় না, তখন সেখানে ডেটা মাস্কিং বা কিছু ইউজ করে মানে ডেটাটা আমরা ওই ফিচার গুলো মাস্কিং করে দিল বাট ডেটাটা অ্যাজ ইট ইজ দিল, সেটা করা। সেটা যদি পাওয়া যায় তাহলে একটা সেকেন্ড একটা মানে উপায় হতে পারে। আর থার্ড, সেটাও যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সিমুলেশন, যে বেসড অন দা ক্যারেক্টার্স ডেটা সিমুলেট করা এবং সেখান থেকে সিনথেটিক ডেটা করা। সে এই 2-3টে করে আমরা মোটামুটি অ্যাড্রেস করার চেষ্টা। ওকে, তো এই যে আপনি সিনথেটিক ডেটার কথা বললেন, তো জেনারেটিভ এআই বেসড প্রেডিক্টিভ মেইনটেনেন্স ডেটা, সেটা নিয়ে কাজ করার সময় সিনথেটিক ডেটার ইম্পর্টেন্সটা কতটা ছিল বা এখন আছে বলে? সিনথেটিক ডেটার ইম্পর্টেন্সটা তো সবসময় রয়েছে, কারণ যেটা বললাম যে সিনথেটিক ডেটা মানে যে ডেটাটা এক্সিস্ট করে না, আমরা এক্সিস্টিং কোনো ডেটার থেকে মিমিক করে সেই একটা ডেটা সেট বানাই। যেটা বললাম, কোনো একটা মেশিনসের জন্য ডেটা সেট রয়েছে হয়তো 1000 রোজ রয়েছে, কিন্তু আমাদের মডেলটা ঠিকঠাক ভাবে ট্রেন করতে গেলে অ্যাটলিস্ট 10,000 রোজ লাগবে। তাহলে সেই 9000 রোজ তাহলে আমরা সিনথেটিক ডেটা, যেটা কিভাবে করবো বেসড অন দ্যাট 1000 ডেটা, সেইটার স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন সবগুলো মিমিক করে সেই 9000 ডেটাটা আমরা তৈরি করবো, মিমিক করে বানাবো। তার জন্য রয়েছে আমাদের বিভিন্ন যেমন জ্ঞান রয়েছে বা আদার্স প্রসিডিওর রয়েছে, আদার্স টেকনিক্স রয়েছে, অ্যালগরিদমস রয়েছে, সেটা দিয়ে আমরা মিমিক করে সেই ডেটাটা বানাবো। দ্যাট ইজ সিনথেটিক ডেটা। সেটা করার পর আবার ডেফিনেটলি ভ্যালিডেশন করা দরকার, কারণ যেটা জেনারেট করলাম ঠিক হলো কিনা, কতটা ঠিক সেটা ওই যেটা বললাম স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন বেসড অন দা অ্যাকচুয়াল ডেটা আর সিনথেটিক ডেটা দুটোর মধ্যে করে ভ্যালিডেশন করে দেখলাম যে কতটা সিমিলার, মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো ম্যাচ করছে কিনা, সেগুলো করে সেটা ভ্যালিডেট করে তাহলে সেই ডেটাটা ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, আপনি তো মানে রিসার্চ স্কলার, তো আমার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা জানা দরকার, সেটা হচ্ছে যে অনেকে বলে যে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স ছাড়াও জেএনআই শিখে নেওয়া যায়, বাট আমার সেটা মনে হয় না ব্যক্তিগতভাবে। অ্যাজ এ রিসার্চ পার্সপেক্টিভ আপনি ব্রড অ্যাঙ্গেল থেকে পুরোটা দেখেছেন, আপনার কি মনে হয় মানে একটা মডেল বানাতে গেলে স্ট্যাট এবং ম্যাথের কতটা জরুরি আছে এবং ম্যাথামেটিক্সের কোন কোন পোর্শন গুলোর দরকার অ্যাটলিস্ট বেসিক জিনিসটা বোঝার জন্য? হ্যাঁ, এটা তো সবসময় একটা ডেফিনেটলি একটা কনসার্ন। এবং ফার্স্টলি যে হ্যাঁ, এবার সবাই 100% লোক সবাই যে ইনডেপথ জানবে সবসময় সেটা পসিবল নয়। এবার সেটা যদি বলেন ডেফিনেটলি জানার জন্য মানে এআই বা যে এআই হোয়াট এভার মেশিন লার্নিং বোঝার জন্য, ইনডেপথ বোঝার জন্য স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথস জানাটা খুবই জরুরি, এটা কোনো ডিবেট নেই। কিন্তু কথাটা হচ্ছে যে সবাই তো ইনডেপথে জানাটা সম্ভব নয়, সবার পক্ষে সেই এক্সপার্টাইজ সম্ভব নয়। যারা পারবে, যাদের পক্ষে সেটা সম্ভব,
তাহলে অলওয়েজ সেটাই মানে আমরা বলবো যে যাতে একটা ইনডেপথ জানার জন্য, কারণ এটা খালি দুটো পার্ট, একটা হচ্ছে বিল্ডিং মডেল, বিল্ডিং বা ক্রিয়েটিং নিউ অ্যালগোরিদমস ওইগুলো, আর এটা হচ্ছে ইউজিং দোজ থিংস সেটা। এবার যারা বিল করবে বা নতুন কোনো অ্যালগোরিদম বানাবে বা নতুন কিছু ক্রিয়েট করবে তাদের জন্য সেটা মানে সেই জানাটা খুবই জরুরি, সেই নতুন মানে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি। তারা মানে তাদের জন্য ইনডেপথের ব্যাপারটাই সবসময় রেকমেন্ড করবো। আর হ্যাঁ, যারা ইউজ করবে বা তাদের পক্ষে হ্যাঁ ইনডেপথে সম্ভব নয়, কিন্তু স্পেসিফিক্যালি কিছু কিছু জিনিস যেমন স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি, নিউমেরিক্যাল অ্যানালিসিস, স্পেসিফিক কিছু কিছু জিনিস তার সেটা সেইটুকু তার জেনে নেওয়া উচিত অ্যাটলিস্ট, মানে সেইগুলো জানার জন্য। স্ট্যাটিস্টিক্যাল আজকে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য বেসিক স্ট্যাটিস্টিক্সটা সবারই জানা দরকার, সেটা অবশ্যই রেকমেন্ড। হ্যাঁ, না মানে ইনডেপথ নলেজের কথা না, মানে যে কোনো সাবজেক্টই ইনডেপথ নলেজ গেইন করতে গেলে তো সেটা অনেক বছর সময় নিতে হবে, কিন্তু এমন কিছু টপিকস আই মিন দিজ আর মাস্টার ইন ম্যাথমেটিক্স যেগুলো জানতেই হবে। মানে আমি যদি বড় কোনো কোর্সের কথা বলি, যেমন ধরুন স্কেলার, বড় যে কোনো কোর্সে, তো সেখানেও আমি দেখছি যে ম্যাথামেটিক্স এর সেই ইম্পর্টেন্ট পার্টগুলোকে কভার করা হচ্ছে না, সেগুলো ছাড়া ডেটা সায়েন্স কোর্স করিয়ে দেওয়া হচ্ছে। তো এই ফিল্ড মানে এই জাজমেন্টটা স্টুডেন্টরা করবে কি করে, যে আমি যদি এই ফিল্ডে যাই তাহলে এইগুলো আমাকে জানতেই হবে। হ্যাঁ, সেটা জাজমেন্ট মানে সবার পক্ষে সেটা সম্ভব না জানাটা, কিন্তু সেটা তো একটা মানে রেকমেন্ডেশন আছেই, বা অলরেডি সেটা এক্সপার্টদের কাছ থেকে সেটা সেই রেকমেন্ডেশনটা নিয়ে নিতেই পারে। যেটা আমরা সবসময় বলি যে বেসিক্স একটা ল্যাঙ্গুয়েজ জানাটা, এবং সেটা পাইথন হলেই ভালো, কারণ পাইথন বার হলেই ভালো, মোস্টলি পাইথন, কারণ মেশিন লার্নিং এর সব ম্যাক্সিমাম অ্যালগরিদম সব পাইথন বেসড সেটা। তো সেটা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানাটা। হ্যাঁ, এখন ডেফিনেটলি কোডিং সবকিছুই বিভিন্ন LLM ChatGPT দিয়ে চলে আসছে, বাট কোডটা জেনারেট হলো, কোডটা যে কতটা ঠিক বা ভুল জেনারেট লজিক্যাল থিংকিং, সেটা বলবে না, মানে সেই লজিক্যাল থিংকিংটা তো আমার মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি, সেটাই বলছি, বেসিক কোডিংটা জানা দরকার। সেটা জানলে তবে যে কোডটা দিচ্ছে তবে আমি ভ্যালিডেট করতে পারবো সেটা। সেই জন্য মানে প্রোগ্রামিং ইজ ফার্স্ট থিং, আন্ডারস্ট্যান্ডিং প্রোগ্রামিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং বেসিক্স অফ প্রোগ্রামিং, দ্যাট ইজ ফার্স্ট থিং। লজিক বিল্ডিং, এক্স্যাক্টলি, লজিক বিল্ডিং, এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা, সো দ্যাট যে ইন্টারনাল লজিকটা বোঝা যায়। আজকে পাইথন জানলে কেউ আর্ট জেনে নিতে পারবে, কোনো ব্যাপার না, মানে সিনট্যাক্স ইজ নট দ্য থিং, বাট দ্য লজিকটা সেটা সবারই বোঝা দরকার। যেটা বললাম, কারণ মানে আমরা যদি ChatGPT একটা কোড জেনারেট করিও, কোডটা ভ্যালিডেট করা, কোডটাকে মডিফাই করার জন্য সেই নলেজটা দরকার হয়, যে সেটার জন্য প্রোগ্রামিংটা জানা দরকার। 2 নম্বর যে ম্যাথমেটিক্যাল জিনিসটা যেটা আমরা কথা বলছিলাম, যে প্রবাবিলিটিটার অ্যাপ্লিকেশন অলমোস্ট মানে ম্যাক্সিমাম মেশিন লার্নিং অ্যালগরিদমে। আমরা যে কোনো কিছু নিই, আলটিমেটলি আমরা যখন রেজাল্টটা ডিসকাস করছি, যে প্রবাবিলিস্টিক ভ্যালু সবকিছু বিভিন্ন অ্যালগরিদমে, সে নিউরাল নেটওয়ার্কই হোক বা রিগ্রেশন, সব ক্ষেত্রে সেই জন্য প্রবাবিলিটি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য সেকেন্ড থিং ইজ দ্য প্রবাবিলিটি। থার্ড থিং ইজ বেসিক স্ট্যাটিস্টিক্স, মানে যেগুলো ধরুন মিন, মিডিয়ান, মোড অ্যান্ড আদার স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন এভরিথিং, যে সেটা জানাটাও খুব জরুরি। অ্যান্ড ফোর্থ ইজ দ্য লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা জানাটা, বেসিক্স অফ লিনিয়ার অ্যালজেব্রা সেটা জানাটা, মানে ম্যাট্রিক্স অপারেশন, হ্যাঁ ম্যাট্রিক্স অপারেশন জানাটাও হ্যাঁ বলুন। তো এইগুলো মানে বেসিক্স, এইগুলো সবারই জানাটা দরকার ফর মানে ইউজ করার জন্য, AI ইউজ করার জন্য, মেশিন লার্নিং ইউজ করার মানে ইউজ মানে তো শুধু আমি মডেলটা চালিয়ে রেজাল্ট পেয়ে গেলাম সেটা তো নয়, মানে রেজাল্ট কি পেলাম সেটা বোঝার জন্য, ভ্যালিডেট করার জন্য, আমাকে আরেকটু বেটার কোনো মডেলে যেতে হবে কিনা সেটা বোঝার জন্য, সেই প্রসেসটার জন্য এটা দরকার। অ্যাকুরেসি ভেরিয়েশনটা মডেল ওয়াইজ কতটা চেঞ্জেস হচ্ছে, এক্স্যাক্টলি, যে সেগুলো বোঝার জন্য, মানে আমার মডেল যে রেজাল্টটা দিল সেটা বোঝার জন্য আমার এই জিনিসগুলো জানা দরকার। আর হ্যাঁ, ইনডেপথ তো জানা, যারা সেগুলো বিল্ড করবে, নতুন অ্যালগরিদম বা টুলস বা বিল্ড করবে, বা মানে আরো সেই জিনিসগুলো চেঞ্জ করবে, তাদের তো ইনডেপথে জানা দরকারই, বাট নর্মাল ইউজ করার জন্য এই বেসিক্সটা জানা দরকার। তো সেকেন্ড রাউন্ডটা এখানেই শেষ করছি। আমরা এবার শুরু করে নেবো আমাদের ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে তাড়াতাড়ি কর। এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড, 2টো অপশন থাকবে, একটা চুজ করতে হবে। ওকে, জ্ঞান নাকি ডিসিশন ট্রি? এটা অপশন হতে পারে না, কারণ বেসিক্যালি এটা ডিপেন্ড করে ইউজ কেসের উপর। যে কেস, জ্ঞান ইজ ফর সিনথেটিক ডেটা অ্যান্ড ডিসিশন ইজ ফর টেকিং এনি ডিসিশন। রিসার্চ পেপার রাইটিং
কোন ল্যাঙ্গুয়েজে প্রেফার করবেন, বাংলা নাকি ইংলিশ? ইংলিশ অলওয়েজ, কারণ ফর ব্রডার অডিয়েন্স। আচ্ছা, প্রেডিক্টিভ মেইনটেনেন্স নাকি এয়ার পলিউশন মডেলিং? এয়ার পলিউশন মডেলিং একটা ইউজ কেস, আর প্রেডিক্টিভ মেইনটেনেন্স ইজ আ ডোমেইন। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রেফার করবেন, পাইথন নাকি আর প্রোগ্রাম? হ্যাঁ, আমি প্রেফার করবো পাইথন, বিকজ আমি যেটা বললাম মেশিন লার্নিং ম্যাক্সিমাম অ্যালগরিদমসই পাইথনের। আর মোস্ট প্রবাবলি হয়তো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বেসড। স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বেসড। এই রেস্ট্রিকশন গুলোই আমি চাইছিলাম, কারণ এই ডিফারেন্সিয়েশন গুলো আমি করতে পারি না, ওটাই বলি। সিনথেটিক ডেটা নাকি রিয়েল ওয়ার্ল্ড ডেটা? Real data always preferred, but synthetic data the question মানে comes when we don't have the real data. আমাদের সেই রিয়েল ডেটা না থাকার মানে প্রবলেমটা অ্যাড্রেস করার জন্যই সিনথেটিক ডেটা। আর্লি মর্নিং নাকি লেট নাইট কোডিং, কোনটা প্রেফার? অলওয়েজ আর্লি মর্নিং, বিকজ ম্যাক্সিমাম মোটিভেশন, ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম আউট। টেড টক নাকি একাডেমিক কনফারেন্স? I prefer academic conference because students, teachers and all kinds of audiences are there. সেজন্য আমি অলওয়েজ প্রেফার করবো, কারণ ইন্টারাকশনটা অনেক বেটার হয় সেটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনাল রাউন্ডটা এখানে শেষ করছি, আমরা ফাইনাল কোয়েশ্চেনে চলে যাব। তো ফাইনাল কোয়েশ্চেন আমি একটাই করবো, সেটা হচ্ছে আপনার তো 21 বছরের কাছাকাছি এক্সপিরিয়েন্স প্লাস রিসার্চেও আপনি এত বছর কাজ করেন। তো আমি যদি শুধু ডেটা সায়েন্সের কথাই বলি, এই কোয়েশ্চেনটা আমি সবাইকে করছি যে ডেটা সায়েন্সে কি ফ্রেশার্সদের রিক্রুটমেন্ট হয়? হ্যাঁ, অফকোর্স হবে না, কারণ সবসময় ডেটা সায়েন্সের মানে এটা মানে ডেটা সায়েন্সে আমাদের রিকোয়ারমেন্টটা কি, আমরা যেটা ডিসকাস করলাম যে বেসিক স্ট্যাটিস্টিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল নলেজ, প্রোগ্রামিং নলেজ, এই তিনটে ফাউন্ডেশন ব্যাপারটা স্ট্রং হতে হবে। সেটা জানলে ফ্রেশার ইজ অলওয়েজ দরকার, এবং আইডিয়ালি একটা টিমে শুধু এক্সপিরিয়েন্স থাকা উচিত না, ফ্রেশারও থাকা উচিত। ফ্রেশার, মিডিয়াম মানে মিডিয়াম এক্সপিরিয়েন্স, আর যারা অনেক এক্সপিরিয়েন্স। কারণটা হচ্ছে খুব সিম্পল, ফ্রেশারদের কথা ছেড়ে দিই, যদি সবসময় অনেক সময় অনেক জায়গাতে নেওয়া হয় একটা নতুন কোনো আইডিয়া বা সলিউশন মানে সলিউশন আনার জন্য, আপনি যদি একটা 10 বা 12 বছরের মানে বাচ্চাদেরও, টিনেজের ওদেরও জিজ্ঞেস করেন, ওরা অনেক সময় বেটার আইডিয়া দিতে পারে। কারণ আমাদের একটা সবসময় ফিল্টার থাকে, একটা বাউন্ডারি থাকে, আমরা ভাবি যে এটা দিলে কি হবে, এটা দিলে কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে। বাট একটা যদি একদম মানে স্কুল স্টুডেন্টকে দেন, ওদের সেই বাউন্ডারিটা থাকে না, ওদের আইডিয়া অনেক বেশি ইনোভেটিভ, কারণ ওদের কোনো ফিল্টার নেই। এবং সেই পার্সপেক্টিভ থেকে অলওয়েজ ফ্রেশার থাকাটা টিমে অলওয়েজ জরুরি। আমাদের টিমেও রয়েছে 2-3 জন ফ্রেশার, এবং অলওয়েজ আমরা মানে ওদেরকে বলতে দেই, কারণ ওদের অনেক সময় অনেক আইডিয়া থাকে যেটা আমরা হয়তো মাথায় আসলেও আমরা হয়তো সেটা ফিল্টার করে দিই। ওদের সেই বাউন্ডারিটা নেই এবং অনেক ওপেন, সেটা অলওয়েজ একটা টিমে ফ্রেশার থাকাটা জরুরি। একজন ডিরেক্টর হিসাবে আপনি যখন কাউকে ইন্টারভিউ নেন, নিশ্চয়ই আপনাকে একটা রাউন্ড তো নিতেই হয়। আপনি কোন 3টে প্যারামিটারের উপরে জোর দেন? এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে তো অনেক প্যারামিটার থাকে এবং সেটা ইজিলি ফিল্টার করা যায়, বাট একটা মিড লেভেল বা একদম ফ্রেশারের ক্ষেত্রে কি প্যারামিটার আপনি দেখেন? হ্যাঁ, ফ্রেশার আর এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে প্যারামিটারটা ডেফিনেটলি ডিফারেন্ট। এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে সবসময় দেখি যে তারা যে ফিল্ডে কাজ করেছেন, স্পেসিফিক্যালি যে প্রজেক্টে কাজ করেছেন, সেটা কতটা ইনডেপথ জানেন। কারণ মানে নলেজটা অসীম, যে যেটাতে কাজ করারই সম্ভব না সেটা মানে সবাই কাজ করে একটা পার্টের উপর, কিন্তু যে যেটাতে কাজ করে সেটা কতটা ইনডেপথ, সেটার ইনপুটটা কি, তার কিভাবে প্রসেসটা হয়েছে, আউটপুট, সেটা মানে কথা বললেই সেটা বোঝা যায় যে কতটার সাথে জড়িত, কতটা ইনডেপথে সেটা জানেন, সেটা দিয়ে অ্যাসেস করি, সেটা এক্সপিরিয়েন্স হলে। আর ফ্রেশার হলে সবসময় যদি কিছু কাজ করে থাকে সেটা ভালো, আদারওয়াইজ যেটা বললাম কিছু বেসিক জিনিস, সেটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, এই তিনটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ অ্যানালিটিক্যাল স্কিল বা যে কোনো মানে আজকে যা সেটা একটা প্রবলেম আছে, কালকে একটা নতুন প্রবলেম আসবে, মানে আনসার্টেনটি, নতুন জিনিস সেই যে কোনো ডোমেনে এখন সবসময় রয়েছে। কোনো একটা নতুন কিছু এলে সেটা এক্সিস্টিং জিনিসটা এক্সপ্লোর করে তার লুফল বার করা এবং নতুন কিছু একটা সলিউশন দেওয়া, সেটা মানে সেটার জন্য অ্যানালিটিক্যাল স্কিল এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটা মাস্ট, সেটা কতটা আছে। এবং সেকেন্ড, কমিউনিকেশন, কারণ অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকেই খুব ভালো আইডিয়া বা সেগুলো দিতে পারে কিন্তু এক্সপ্রেস করতে পারে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এই তিনটেই মেইনলি দেখি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে কোনো একটা ফ্রেশার বা একটা মিড লেভেল যার অতটা এক্সপিরিয়েন্স নেই, এরকম ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি মেশিন লার্নিং এর ডেটা সেটকে যখন ট্রেন করানো হচ্ছে একটা অ্যালগরিদম দিয়ে, তখন রেজাল্ট পাওয়া যাচ্ছে দ্যাট ইজ 80%, 85%, বাট তারপরেই একটা কোনো অ্যালগরিদম যেটা চালানো উচিত এবং যেটা 90% আপ অ্যাকুরেসি দেবে, সেইটা বুঝবে কি করে?
একটা হ্যাঁ। ফ্রেশার এবং মিড লেভেল অনেক সময় তারা বুঝতে পারে না এবং তার জন্যই গাইডেন্সটা দরকার, বাট সেই থট প্রসেসটা কিভাবে বিল্ড হবে? হ্যাঁ, থট প্রসেসটা দেখুন, এবার এটা তো ইন্ডাস্ট্রিতে কিছু স্পেসিফিক জিনিস আমরা ফলো করি। একটা যেটা বললেন ডেফিনেটলি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স সেই জন্যই টিমে থাকাটা দরকার। তার এক্সপিরিয়েন্স থেকে বললো এই আগে সেইগুলো ফেস করেছে, এই সেটা ফলো কর। এবার যদি সেই ব্যক্তি কখনো না থেকে থাকে কোনো দিন, তাহলে সেক্ষেত্রে বেস্ট হচ্ছে লিটারেচার রিভিউ করা, যে এখন মানে সবকিছু ওপেন, সেটা পেপার পেটেন্ট বা অন্য কিছু হতে পারে, যেগুলো হোয়াইট পেপার হতে পারে, যেখানে সিমিলার কাইন্ড অফ কেস রয়েছে এবং তারা কি ইউজ করেছে, কিরকম রেজাল্ট পেয়েছে, সেইটা একটা মানে আইডিয়া পেয়ে সেটা ইমপ্লিমেন্ট করা। তো মানে এভাবেই আমরা নর্মালি করে থাকি, আইদার কারোর গাইডেন্স অথবা নিজেরা এক্সপ্লোর করে সেটা করা। অথবা অনেক সময় হয় যে যেমন ভেন্ডার স্পেসিফিক, যেমন আমরা বলছি ক্লাউড, অ্যাজিওর বা জিসিপি বা যে কোনো, সে অনেক সময় ভেন্ডারদের কাছ থেকেও আমরা হেল্প চাইতে পারি। ওদেরও মানে আমাদের না, বাট অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে সিমিলার ইউজ কেস যদি করে থাকে, হ্যাঁ ক্লায়েন্ট ডিটেলস সমস্ত পাওয়া যাবে না, বাট কিভাবে ইমপ্লিমেন্ট করে কি হচ্ছে সেটাও পাওয়া যেতে পারে গাইডেন্স। ওকে, তো ফাইনালি একটা ছোট কোশ্চেন করে আমি শেষ করবো আজকে। সেটা হচ্ছে, আপনি নিজে একজন প্যারেন্ট, তো এআইটা তো সব ডোমেনই ইন্ট্রোডিউস হচ্ছে আস্তে আস্তে, আগামী 5 বছরে সব জায়গায় এডুকেশন চলে আসবে, সব জায়গায় চলে আসবে। তো আপনি প্যারেন্টসদেরকে কি বলতে চাইবেন যে তাদের যে ছেলেমেয়ে, তাদের এডুকেশনটাকে কিভাবে স্ট্রাকচার করা উচিত স্কুল কলেজ সব জায়গাতে? কারণ একটা হিউজ ইম্প্যাক্ট তো ক্রিয়েট হবে যেটা আমরা জানি, তো তারা কিভাবে নিজেদেরকে তৈরি রাখবে? এবং আরেকটা জিনিস সেটার সাথে মানে কালকে আমার একটা পডকাস্ট ছিল, সেখানেও যে প্রবলেমটা খুব হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে যে যেটা পড়ানো হচ্ছে, যেটা এডুকেশনাল সিস্টেমের ভেতরে আছে এবং যেটা রিয়েল ওয়ার্ল্ডে কাজ হচ্ছে, দের ইজ এ হিউজ গ্যাপ এবং ম্যাসিভ শিফট। এই শিফটটা সাধারণ ফ্রেশারদের বোঝার ফিজিবল হচ্ছে না অনেক ক্ষেত্রে। এটার একটা গাইডেন্স, হ্যাঁ, এটার গাইডেন্স মানে ফার্স্ট গাইডেন্সটা ডেফিনেটলি ইনস্টিটিউশন গুলোরই দেওয়া উচিত। এইখানে একটা বড় গ্যাপ থেকে গেছে, মানে ইনস্টিটিউশন গুলোর একটা হচ্ছে যে সিলেবাস, ডেফিনেটলি একটা সিলেবাস, আর একটা হচ্ছে আমাদের পড়ানোর পদ্ধতি, দুটো। আর থার্ড হচ্ছে যে হ্যাঁ যারা পড়াচ্ছেন বা যারা স্টুডেন্ট আছে সেই আপব্রিঙ্গিং বা সেই সব জিনিস। যে সিলেবাসের ক্ষেত্রে হ্যাঁ সিলেবাস ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে, আমাদের সিলেবাস অনেক পরে বা হয় মডিফিকেশন, বাট অনেক পরে। তো এত সবসময় মানে, আর এটা একটা বড় পয়েন্ট যেটা আমরা বিটেক বা এমটেক এর ক্ষেত্রে ফেস করেছি বা এখনো যেটা চলছে, এতগুলো সাবজেক্ট, এই এতগুলো সাবজেক্ট এই 4 বছরে কারো পক্ষে 4-5-20টা সাবজেক্টে মানে এ সম্ভব না। মানে এটা তো একটা বিটেক করতে, দ্যাট ইজ এক্সপার্টাইজ। এটা তো দরকার নেই যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব পড়ানোর এভাবে। পড়তে পারলেও সব সাবজেক্টে যে ইনডেপথ নলেজ গেইন করতে পারবে হ্যাঁ না, এবং বিটেক লেভেল এটা হওয়া উচিত। এবার একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টকে তার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার সিস্টেম সব পড়িয়ে লাভ নেই, কারণ সম্ভব না এই টাইমে তাই করা। এবং সেখানেই মানে এটা তো একটা, সে যাচ্ছেই একটা স্পেশালাইজেশন, আইদার ইলেকট্রনিক্স বা কম্পিউটার, নয় পাওয়ার সিস্টেম। সেখানে এটা একটা ফার্স্ট পয়েন্ট যেখানে এত সাবজেক্ট কমানোর দরকার, এটা মানে আমার মনে হয় সেটা। 2 নম্বর এটা হওয়া উচিত অনেক বেশি প্র্যাকটিক্যাল দ্যান থিওরিটিক্যাল। এত মানে থিওরিটিক্যাল এখন সবকিছু ওপেন, সবাই সবকিছু মানে চাইলে এক্সপেরিমেন্ট করতে পারে, সবকিছু করতে পারে। মানে এভরিথিং শুড বি প্র্যাকটিক্যাল, এভরিথিং শুড বি সিনারিও বেসড। এবং সেইগুলো এরকম কেস স্টাডি নয়, মানে ইন্ডাস্ট্রি থেকে অনেক প্রফেশনাল যাওয়া উচিত, সেইগুলো যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্রবলেম গুলো দেওয়া উচিত, সেইগুলো নিয়েই প্রজেক্ট হওয়া উচিত। মানে ফার্স্ট সেমিস্টার থেকে, মানে ওই ডামি প্রজেক্ট নয়, সেই যে জিনিসটা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে হয় 3 মান্থস বা 6 মান্থস, প্রত্যেক সেমিস্টারেই মানে ওইটা অ্যাসাইন্ড হয়ে যাওয়া উচিত একটা কোনো কোম্পানির সাথে, সেখানেই কাজ করলো, তাহলে অনেক বেশি প্রিপেয়ার, অনেক বেটার, অনেক ক্ল্যারিটি আসবে এবং অনেক ভালো ফ্রেশার্স অ্যাকচুয়ালি রিক্রুট হবে এবং ওদের পক্ষেও সুবিধে। মানে আমাদেরও যেরকম হয়েছে, আমরাও এরকম মানে আমাদের এলটিআই মাইন্ডসেটে এরকম আমরা অনেক ট্রেনিং করাই, অনেক ট্রেনিং যারা ভালো কাজ করেছে তাদের অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে, মানে দুপক্ষেরই ভালো, তারাও একটা ভিজিবিলিটি পেলো, আবার আমাদের পক্ষে রিক্রুটমেন্টটা ইজি হলো, এবং প্রসেসটা ইজি হয় কারণ আপনারা অলরেডি তাকে মনিটর করছেন, দেখছেন। এক্স্যাক্টলি, সে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই হওয়া উচিত, তাহলে এই গ্যাপটা একটা ফুলফিল হবে। সব সময় হয়তো সব কলেজের পক্ষে এটা করা সম্ভব, মানে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো সেরকম নয়, কিন্তু তারা যেটা আপনি বললেন যে কোলাবোরেট করতে পারে, এক্স্যাক্টলি কোলাবোরেট করতে পারে তারা। মানে অনেক জায়গায় এখন আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাকাথন, সেগুলো তো হ্যাকাথনের প্রবলেম গুলো অনেক বেশি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, অনেক বেশি প্র্যাকটিক্যাল, সেগুলোতে অ্যাটলিস্ট মোটিভেট করা, কারণ সেগুলো ফ্রি, সেগুলোতে যদি সেখানে পারফর্ম করতে পারে সেগুলো মানে অনেকটা এনকারেজিং। ওকে, আমি শেষ করুন। ওকে, তো
অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে thank you. এপিসোডটা এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ।